হ্যালো, এইচএসসি 2024 তোমরা সামনে সবাই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবা। অনেকেই হয়তো বা করে ফেলেছো, তো যারা এখনো করো নাই বা করে ফেলেছো তাদের উদ্দেশ্যে আমাদের আজকের ভিডিওতে আমরা জানাবো তোমাদের মেডিকেলে চান্স পাওয়ার সবথেকে ইফেক্টিভ পড়ালেখা নিয়ে। তো একজন ব্যক্তি মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে কিভাবে পড়ালেখা করলে তার জন্য এটা খুবই ইজি হবে বা সিস্টেমেটিক ওয়েতে পড়ালেখা করলে আমরা সবাই জানি যে অনেকের এরকম অনেক ডায়লগ শুনছি, তার সন্তান 16-17 ঘন্টা পরেও চান্স পায় নাই, আবার অনেকের সন্তান দেখা গেছে বা অনেকেই দেখা গেছে যে 6-7 ঘন্টার মধ্যে পড়েও অনেক ভালো রেজাল্ট করছে। তো এটাকে বলা হচ্ছে একটা যে গাধার মতো পড়া আর এটা যে স্মার্টলি পড়া। তো আমরা আজকে তোমাদের স্মার্টলি কিভাবে পড়তে হবে, কম সময়ে তুমি কিভাবে ভালো কিছু করতে পারবা, সেটার জন্য আমাদের একটা ইফেক্টিভ সিস্টেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, প্রথমেই আমাদের এই মেডিকেলে চান্স পাওয়ার জন্য আগেই বলে রাখি, এখন তোমার দিন শেষে সবকিছু ভুলে যাইতে হবে যে আগে কি হয়েছে কি না হয়েছে, ওটা বড় বিষয় না। তোর ফার্স্ট টার্গেট, তোমাকে গোল ঠিক করতে হবে যে আমাকে চান্স পাইতেই হবে, আমি না পাইলে দুনিয়ার কেউ পাইতো না, এরকম একটা মাইন্ড সেট আপ রাখতে হবে যে আমাকে পাইতেই হবে, আমি না পাইলে দুনিয়ার কেউ পাইতো না। আমাদের যতগুলো স্টুডেন্ট আছে যদি চান্স পাওয়ার মতো থাকে, আমিও তাদের মধ্যে একজন, এরকম একটা কনফিডেন্স থাকতে হবে। আবার সেটা যেন ওভার কনফিডেন্সে পরিণত না হয়। ওভার কনফিডেন্স বাদ দিবা, কনফিডেন্স নিয়ে আসবা যে আমার দ্বারা সম্ভব, আমি পারবো। এরপরে তুমি শুরু করার ক্ষেত্রে প্রথমে যেটা হচ্ছে কি, আমাদের বই সাজানো। এখানে বই বলতে আমি কি বলছি, তোমাকে মেইন বইয়ের কথা বলছি। আমি কোন বইয়ের কথা বলছি? মেইন বই, ঠিক আছে। এখন আমরা সবাই জানি যে অনেকগুলো রাইটার আছে, এদের মধ্যে আমরা মেডিকেলের ক্ষেত্রে যে কতগুলো বইকে আমরা বেশি প্রিফার করি, ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান, সেকেন্ড পেপারের জন্য গাজী আসমল, তারপর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের জন্য হাজারি স্যার, এবং ফিজিক্সের জন্য আমরা কি করি, মেইনলি ইসাহাক স্যারের বইটাকে বেশি ফলো করি, বা কোশ্চেন করার ক্ষেত্রে এই বইগুলোকেই বেশি ফলো করা হয়। সাথে দুই একটা বই তো থাকতে পারে, যেমন আজিবুর রহমান স্যারের বই ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারে আব্দুল আলমের বইয়ের একটা ভালো প্রভাব আছে, ঠিক আছে। এখন এই মেইন বইটা সাজাবো কেমনে? ফার্স্টলি আমি যদি তোমাকে বলি যে একটা স্টুডেন্টের পক্ষে কখনো এক্সামের আগে 3-4টা রাইটারের বই পড়া পসিবল না। তো সেক্ষেত্রে তোমাকে প্রথম একটা টার্গেট করতে হবে। এখন আমি জানি যে তোমরা সবাই হচ্ছে কি শর্ট সিলেবাসের মানুষ, অনেকেই মানুষজন আছে যারা এই এসএসসি টাইমে যে 2 বছর সময় পেয়েছে তারা শর্টের সাথে সাথে কিছুটা আমাদের ফুল সিলেবাস পড়ে ফেলছে। বাট আমি তাদের জন্য ভিডিওটা বলতেছি যাদের এখনো শর্ট সিলেবাসের বাইরে কোনো সাবজেক্টই পড়া হয় নাই। তোমরা প্রথমে যেই করবা, শর্ট সিলেবাসের যে বাইরের অধ্যায়গুলো আছে তোমরা ইউটিউবে দেখে ক্লাস করো, বা যেই কোচিং এ ভর্তি হয়েছে সেখান থেকে ক্লাস করো, বা যেভাবেই ক্লাস করো, ফার্স্ট কি করতে হবে, শর্ট সিলেবাসের বাইরের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোকে পড়ে ফেলো। এখন পড়ার ক্ষেত্রে কিভাবে পড়বা, আমি মনে রাখবা যে আমি আগেই বললাম যে অনেকগুলো রাইটার, তোমাকে একদিনে তুমি 4টা রাইটারের বই পড়তে পারবা না পরীক্ষার আগে। সো তুমি একটা বইকে মেইন ধরে নিবা, একটা বইকে তুমি কি ধরে নিলা, মেইন বই হিসেবে ধরলা। যেই মেইন বই পড়ার পরে তুমি আর 2-4টা বই বা 2-1টা বই রাখতে পারো, তবে আমি মনে করি এখন একটার বেশি বই পড়া উচিত না, ঠিক আছে। তারপরে যদি তুমি পড়তে চাও, এক্সট্রা ইনফরমেশন যে জিনিসগুলো আছে, এই এক্সট্রা ইনফরমেশন গুলো তুমি এই যে মেইন বই ধরে রাখছো সেটাতে কিছুটা লিখে রাখো, সেটাতে কি করো, লিখে রাখো। এবং এই মেইন বইটা অবশ্যই দাগায় পড়বা। কি করবা? দাগায় পড়তে হবে, ঠিক আছে, পড়তে হবে, দাগায় পড়তে হবে। কেন? কারণ তোমার এখন সব লাইন পড়া, রিডিং পড়ার মতো পসিবিলিটি নাই। ফার্স্ট বার হয়তো তুমি একদম সব লাইন রিডিং পড়তে পারো, বাট সেকেন্ড টাইম তোমাকে সেটাই পড়তে হবে, রিভিশন টাইমে সেটাই পড়তে হবে যেটা তোমার জন্য দরকার। সো যে লাইনটা তোমার জন্য দরকার সেই লাইনটাকে সুন্দর করে দাগায় রাখো। ইভেন দেখবা তোমরা যেই কোচিং এ ভর্তি হইছো, রেটিনা বলো, উন্মেষ বলো, মেডিকে বলো, আর অনেক কিছু আছে, যারা তোমাকে অবশ্যই কিন্তু বই দাগায় দেয়। আবার ইভেন অনেকেই আছে যে দাগানো পিডিএফ দিয়ে দেয়, ঠিক আছে। তো দাগানো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে কি, তোমার কোন লাইনটা পড়তে হবে, কোন লাইনটা পড়ার লাগবে না, সেটাই হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করে দেওয়া, ঠিক আছে। তাহলে তুমি কি করবে, অবশ্যই মেইন বইটা দাগায় পড়বা। তার সাথে সাথে কি করতে হবে, যদি 2-4টা এক্সট্রা বই পড়তে পারো, বা অ্যাডমিশনের যে তোমাকে গাইড দেওয়া হয় দেখবা এগুলাতে আদার্স স্যারদের বইগুলার অনেক ইনফরমেশন তুলে দেওয়া হয়। এখন তুমি তো অ্যাডমিশনের সময় গাইড পড়ে যাও না, মেইন বই পড়বা, এই জন্য এক্সট্রা ইনফরমেশন গুলো অবশ্যই এই মেইন বইটাতে লিখে রাখবা, ঠিক আছে। এক্সট্রা ইনফরমেশন কি করতে হবে, এখানে মেইন বইয়ে লিখে রাখতে হবে। সেকেন্ড টাইম কি করতে হবে, মেইন বই সাজানোর পরেই তোমাকে করতে হবে কি, বিগত সালে যত কোশ্চিন আছে, ধরো তুমি একটা অধ্যায় পড়ছো, এই অধ্যায়টা পড়ার পরে ওই অধ্যায় রিলেটেড যতগুলো বিগত সালের কোশ্চিন, সেটা হচ্ছে মেডিকেল এবং ইউনিভার্সিটিতে, মেডিকেল প্লাস
ইউনিভার্সিটি, তবে আমি সেটা বায়োলজি এবং কেমিস্ট্রির কথা বলতেছি। আর ফিজিক্সের ক্ষেত্রে ইউনিভার্সিটির প্যাটার্ন একটু আলাদা, সো ফিজিক্সের ইউনিভার্সিটি কোশ্চেনগুলো না পড়লেও চলবে। তোমার কথা হচ্ছে কি যে মেডিকেলের জন্য আমাকে অবশ্যই মেডিকেল এবং ইউনিভার্সিটির যে বিগত সালের কোশ্চেনগুলো আছে সেগুলোকে অবশ্যই কি করতে হবে, সলভ করতে হবে। সলভ করার পরে তোমরা আরেকটা কাজ করবা, বইয়ের যে অনুশীলনের শেষের দিকে কতগুলো এমসিকিউ আছে না, সেই এমসিকিউ গুলো কি করতে হবে, সলভ করে ফেলবা। এই সময় সলভ করার সময় বা মেডিকেলের প্রশ্ন সলভ করার সময় দেখবা অনেক এক্সট্রা টপিক পাওয়া যাচ্ছে বা অনেক এক্সট্রা ইনফরমেশন পাওয়া যাচ্ছে, সেগুলো কিংবা এই এক্সট্রা ইনফরমেশন গুলা অবশ্যই মেইন বইয়ের মধ্যে লিখে রাখতে হবে। তাহলে একবার যখন বইটা সাজানো হয়ে গেল, তুমি একবার একটা বই পড়া মানে কি তোমার সাথে 3-4টা প্লাস অ্যাডমিশনের পড়াটাও হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে তোমাদের যেই কোচিং এ ভর্তি হইছো, যেই কোচিং সেন্টারে ভর্তি হইছো সেই কোচিং সেন্টার থেকে কতগুলা প্র্যাকটিস বুক দেয়। কি দেয়? প্র্যাকটিস বুক। তোমরা যদি একটু প্র্যাকটিস করতে পারো খুবই ভালো হয়। কেন? কারণ যত বেশি প্র্যাকটিস করবা তোমার ভিতরে মাথায় হিট করবে যে কোন জায়গাটা থেকে প্রশ্ন আসে আর কোন জায়গাটা থেকে প্রশ্ন আসে না। তো অবশ্যই তোমাকে কি করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে। যদি তোমার প্র্যাকটিস বই থেকে তুমি করতে চাও, করাটা ভালো। আর যদি এগুলো না চাও তাহলে কি করতে হবে, তোমাদের যে অ্যাডমিশনের কোচিং সেন্টারে প্রত্যেক দিনে কিন্তু এক্সাম হবে, যে এক্সামের কোশ্চেনটা দিবে সেটা তো পরীক্ষা দিছই, এটা গিয়ে বাড়িতে ফেলে রাখবা না। ওটা গিয়ে দেখবা যে এই অধ্যায়টার ভিতরে আমি এই কোশ্চেনটা কি কি পারছি, যেটা পারছো ভালো, যেটা পারো নাই সেটা আবার গিয়ে পড়ে ফেলো। ঠিক আছে? এরপরে আমরা আসি হচ্ছে কি যে ইংলিশ এবং জিকের ব্যাপারে। কারণ আমরা যতটুকু জানি যে জিকে শুধুমাত্র বাংলাদেশ বিষয়ে বলে আসে, আর ইংরেজির ক্ষেত্রে গুনতি করে 12টা টপিক পড়লেই যথেষ্ট, 12টা টপিক। ঠিক আছে? এখন ইংলিশের গাইডলাইনের জন্য আমি অবশ্যই আরেকটা আলাদা করে ভিডিও বানাবো। তবে আমি মনে করি এই 12টা টপিকের বাইরে কোনোদিনই প্রশ্ন আসে নাই আর আসবেও না। তোমরা ওই 12টা টপিক পড়ে ফেলবা। ইভেন তোমরা যে অ্যাডমিশনের যে বই টইগুলো দেওয়া থাকে এগুলোতে এই শর্টকাট জিনিসগুলো দেওয়া থাকে, কয়টা টপিক বা কি কি পড়লে বেশি ইম্পর্টেন্ট। তুমি বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা, 2-3 বছর বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখবা যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসছে তুমিও সেম টপিকগুলাই বারবার পড়বা। ঠিক আছে? আর জিকের জন্য যে কোনো একটা বই নিয়ে পড়তেই হবে। তবে আমি একটা কথা বলে রাখি, ইংলিশ এবং জিকের জন্য ডেইলি একটা টাইম আলাদা করতে হবে। ডেইলি 2.5 আওয়ার রাখতে হবে। হ্যাঁ, 2.5 আওয়ার, যেখানে আমি 1.5 আওয়ার পড়বো হচ্ছে কি ইংলিশ, এবং 1 আওয়ার পড়বো কি 1 আওয়ার পড়তে হবে জিকে। 1 আওয়ার কি করতে হবে, জিকে পড়তে হবে। এখন এগুলা যখন তুমি পড়ে ফেলতেছ আর আমরা মেইন বই সাজানো হয়ে গেছে, এখন মনে রাখবা যে তুমি প্রতিদিন একটা হইলো মডেল কোশ্চেন সলভ করবা। তোমরা বিগত সালে যারা চান্স পাইছে বা যারা কোচিং করছে তাদের কাছ থেকে পুরান রেটিনা, উন্মেষ এদের যে মডেল টেস্ট গুলো আছে না, সেই মডেল টেস্ট গুলা কালেক্ট করে সেগুলা তুমি ডেইলি একটা করে সলভ করা শুরু করো। ডেইলি প্রতিদিন একটা মডেল টেস্ট, অবশ্যই একটা মডেল তুমি সলভ করবাই। প্রতিদিন একটা মডেল সলভ করে দেখবা অনেক জ্ঞান। ধরো তুমি এখন ঘুমাইতে যাবা, ঘুমাইতে যাওয়ার আগে অথবা দুপুরে খাওয়ার পর যে সময়টাতে রেস্ট নিবা, এই রেস্টের টাইম হচ্ছে তোমাকে কি করতে হবে, প্রতিদিন একটা করে মডেল কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে? এবং সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বারবার রিভিশন দেওয়া। আমাদের যে অধ্যায়গুলো আছে যেটা তোমার জন্য একদম ফুললি নতুন অধ্যায়, সেটা তুমি প্রথমবার বললে, বিশেষ করে দেখো অনেক অধ্যায় আছে যেমন ধরো ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল, ছত্রাক, অণুজীব, এই অধ্যায়গুলোর উদাহরণগুলো মনে রাখা খুবই কষ্ট। এখন তুমি যদি মুখস্থ করতে যাও তাহলে জীবনে অনেক প্যারা লাগবে, মনে হবে যে ধরু এত মুখস্থ কেমনে করতাম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে মুখস্থ না করার থেকে তোমরা টেকনিক ফলো করবা কিভাবে মনে রাখা যায়। তোমাদের কোচিং এ বা তোমরা অনলাইন ক্লাসে এরকম অনেক টেকনিক পাবা, যে টেকনিকগুলোকে ফলো করে ইভেন তুমি নিজেও হচ্ছে কিছু টেকনিক আবিষ্কার করতে পারো যে এই জিনিসটাকে আমি এভাবে মনে রাখতে পারি। তো এগুলো করতে হবে। আর একবারে মাথায় রাখবা, একবারে কোনোদিন পড়া মুখস্থ হবে না, স্বাভাবিক ব্যাপার। তুমি একবার বই শেষ করে একবার একটা অধ্যায় পড়ে তোমার কাছে জীবনের পর অধ্যায়টা ক্লিয়ার হবে না। সো এটাকে কি করতে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। তুমি যদি অ্যাটলিস্ট রিভিশনটা 5 টাইম দিতে পারো, 5 টাইমস দিতে পারো, তাহলে মনে রাখবা তোমার প্রিপারেশন মোটামুটি ভালোর দিকে। এখন কথা হলো, আমি এত কিছু বলার পরে দুইটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে কি যে তুমি যে এই বই শেষ করবা, এখন রিভিশন দেওয়ার জন্য তো আগে পুরোটাই শেষ করতে, তারপর আমি প্রথম থেকে রিভিশন দিব। এটা একটা টাইমিং ঠিক করে সেট করে নাও যে নেক্সট 2 মাস, এই নেক্সট 2 মান্থে তুমি ফুল বই শেষ করবা। এখন আপাতত হয়তো শর্ট সিলেবাসের যেগুলো তোমরা পড়ে আসছো
এই যে ইয়াতে তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য, সেগুলো আপাতত পড়ার দরকার নেই। এখন তোমরা পড়ো শর্ট সিলেবাসের বাইরের গুলা, অ্যাটলিস্ট 2 মাসের মধ্যে শর্ট সিলেবাসের বাইরের গুলা পড়ে যেন তুমি শর্ট সিলেবাসের ভিতরের গুলাও একবার পড়ে ফেলতে পারো। 2 মাসের মধ্যে শেষ করতে পারলে পরবর্তী 1-2 মাস তুমি এই যে এমসিকিউ প্র্যাকটিস, তারপরে ডেইলি হচ্ছে যে মডেল টেস্টগুলো এগুলো সলভ করতে পারবা এবং বারবার কি দিতে পারবা, রিভিশন দিতে পারবা। আশা করি এইভাবে যদি তুমি পড়ো তোমার জন্য পড়ালেখাটা অনেক ইজি হয়ে যাবে। আর বাকিটা তো উপরওয়ালার হাতে, কারণ তোমরা জানোই অনেকেই অনেক পরিশ্রম করে কিন্তু কপাল জোরে পায় না, আবার অনেকে দেখা যায় যে কপাল অনেক সময় ভালো ফেভার করে ফেলে। তবে এটা হচ্ছে আমাদের কত, কপাল আর হার্ড ওয়ার্কের রেশিও হচ্ছে কত, হার্ড ওয়ার্ক এগুলোর রেশিও হচ্ছে কি আমাদের 90 আর হচ্ছে কি 10। তোমার সাকসেস ডিপেন্ড করতেছে 90% তোমার হার্ড ওয়ার্কের উপর আর 10% করতেছে তোমার ভাগ্য বা লাক বা কপালের উপর, ঠিক আছে। সুতরাং অনেক ব্যক্তি আছে পরিশ্রম না করে পুরা দোষ কপালের উপর দিয়ে দেয়, আবার অনেকেই আছে হার্ড ওয়ার্ক করেও এই 10%-এর জন্য চান্স পায় না। এটার জন্য তোমাকে অলওয়েজ তোমার সৃষ্টিকর্তার প্রতি বিনত থাকতে হবে, তোমার সবার প্রতি অনুগত থাকতে হবে, তোমার মনকে ডিসিপ্লিন রাখতে হবে। এই জিনিসগুলো যদি রাখতে পারো আর এই যে জিনিসটা বললাম এগুলো যদি বারবার প্র্যাকটিস করতে পারো তাহলে আশা করি তোমার জন্য কোনো সমস্যাই হবে না। উপরওয়ালা তোমার জন্য অবশ্যই একটা সিট দিয়ে দিবেন, ঠিক আছে। তো এইভাবে পড়ালেখা করো, আর সামনে আরো অনেক কথা হবে, অনেক ভিডিও নিয়ে কথা হবে। এই ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।